শুরু হলো সব খবর। যমুনা টেলিভিশনের নিয়মিত এই আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। মাসুম রাব্বি। নির্বাচনে আইন শৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় সশস্ত্র বাহিনী অন্তর্ভুক্ত করার সুপারিশ করেছে নির্বাচন কমিশন। স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষক ও দ্বৈত নাগরিকরা। নির্বাচন ভবনে কমিশন সভায় স্থানীয় সরকার নির্বাচন নিয়ে এমন নানান সুপারিশ করেছে ইসি। অক্টোবরে ইউনিয়ন পরিষদ নির্বাচনের মাধ্যমে স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে চায় ইসি। এই লক্ষ্যে স্থানীয় সরকার নির্বাচন আইন সংশোধনে সুপারিশ চূড়ান্ত করেছে ইলেকশন কমিশন। সকালে সিইসির নেতৃত্বে কমিশন সভায় চূড়ান্ত করা হয় সুপারিশ। বৈঠক শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন ইসির সিনিয়র সচিব। জানান, এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক, লাভজনক পদে থাকা ব্যক্তিরা স্থানীয় সরকার নির্বাচনে যেন অংশগ্রহণ করতে না পারে সেই সুপারিশ চূড়ান্ত করা হয়েছে। প্রস্তাব রাখা হয়েছে গ্যারান্টারকেও ঋণ খেলাপির তালিকায় অন্তর্ভুক্ত করার। আইন প্রয়োগকারী সংস্থা সবগুলো আইনে এটা সেভাবে নাই, কাজে আমরা মনে করি যে সবগুলো আইনে এটা ইনক্লুড করা উচিত। সবগুলোর ভিতরে আপনার সশস্ত্র বাহিনী অন্তর্ভুক্ত, যেমন যেটা আরপিওতে যেভাবে আছে সেইভাবেই। বিল খেলাপি থাকে, সেটা ব্যক্তিগত হতে পারে বা প্রাতিষ্ঠানিক হতে পারে। যে আমি একটা প্রতিষ্ঠানের কর্ণধার, কিন্তু আমার প্রতিষ্ঠানটাই বিল খেলাপি করেছে, সেক্ষেত্রে এই আপনার অযোগ্যতা হিসেবে আসবে। জানান, জাতীয় পরিচয়পত্রের ঠিকানা পরিবর্তন করা যাবে অনলাইনেই। মাইগ্রেশন করা, ভোটারের স্থানান্তর, এটা অনলাইনে করার পদ্ধতিটা আমরা বলছি যে আপনারা অনলাইনে আবেদন করেন এবং এই মাইগ্রেশনের জন্য একটা সংশোধনী ফি দিতে হবে। এসএসসি নাকি ক্লাস 8 নাকি ক্লাস প্রাইমারি এনরোলমেন্ট, যেটাই হোক না কেন, এটা পারস্পরিক একটা কী বলে তুলনামূলক বিবরণী অনুযায়ী আমরা এটাকে পরবর্তীতে সিদ্ধান্তে আসবো। সভায় অনুমোদনের পর সুপারিশ আকারে প্রস্তাবগুলি স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠাবে ইসি। সেখানে অনুমোদন পেলে সংসদে আইন পাশ করতে হবে। আমরা আমাদের দিক থেকে মনে করেছি এটা সুপারিশ করা যায়, সেই জন্য আমরা সুপারিশগুলো পাঠাবো। রাখা বা না রাখার যার এখতিয়ার তিনি করবেন। ধন্যবাদ। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। আসছে বছর সরকারিভাবে হজে যাওয়ার খরচ 5,05,000 থেকে 6,15,000 টাকা নির্ধারণ করেছে সরকার। বেসরকারি প্যাকেজ নির্ধারণ হয়েছে 5,13,500 টাকা। এবার বিমান ভাড়া কমানো হলেও বেড়েছে হজ প্যাকেজের খরচ। সচিবালয়ের ধর্মমন্ত্রী জানান, এবার 70 বছরের বেশি হজ যাত্রীদের সাথে তরুণ সঙ্গী বাধ্যতামূলক। তাছাড়া এজেন্সি ও প্রতিনিধির অ্যাকাউন্টে সরাসরি টাকা লেনদেন করা নিষিদ্ধ করেছে সরকার। বিগত আওয়ামী লীগ সরকারের সময় হজ প্যাকেজের খরচ অতিরিক্ত বেড়ে যাওয়ায় সৌদি আরব থেকে দেয়া নির্ধারিত কোটা পূরণে ব্যর্থ হয় বাংলাদেশ। ফলে তখন থেকেই খরচ কমানোর দাবি হজযাত্রীদের। উদ্যোগ নেয় বর্তমান সরকার। মঙ্গলবার সংবাদ সম্মেলনে আসছে বছরের নতুন হজ প্যাকেজ ঘোষণা করেন ধর্মমন্ত্রী। সরকারি প্যাকেজে খরচ ধরা হয়েছে 6,15,263 টাকা, আর সাশ্রয়ী প্যাকেজে এ খরচ 5,05,648 টাকা। হজ প্যাকেজ ঘোষণার পূর্বে কিছু বিষয়ে সৌদি সরকারের মুদ্রা বিনিময় হার ও খাওয়া সহ কিছু খরচ নতুন করে প্যাকেজে যোগ হওয়ায় সার্বিক খরচ বেড়ে গেছে বলে জানান ধর্মমন্ত্রী। 2026 সালে সর্বনিম্ন হজ প্যাকেজের মূল্য ছিল 4,67,137 টাকা খাবার ছাড়া। এই প্যাকেজটি যদি আমরা 2027 সালে রাখতে হয় তাহলে প্যাকেজ মূল্য হবে 5,33,711 টাকা। এখানে দুইটা জিনিস বাড়তেছে, একটা হলো খাবারের জন্য বাড়তেছে 39,508 টাকা, আর সার্ভিস চার্জ 23,240 টাকা। মন্ত্রী জানান, 2025 সাল থেকে বিমান ভাড়া 14,000 টাকা কমিয়ে করা হয়েছে 1,30,000 টাকা। শেখ হাসিনা সরকারের আমলে 2023 সালে বিমান ভাড়া ছিল প্রায় 2 লক্ষ টাকা। এই বছর মাননীয় প্রধানমন্ত্রী প্রচেষ্টা বিমান ভাড়া গত বছরের চেয়ে 24,830 টাকা কমানো হয়েছে, মানে এখন ভাড়া নির্ধারিত হয়েছে 1,30,000 টাকা। 2027 সালে চাঁদ দেখা সাপেক্ষে হজের প্রথম ফ্লাইট শুরু হতে পারে 8 এপ্রিল। হজ অনুষ্ঠিত হতে পারে 15 মে। হজ ব্যবস্থাপনার বিভিন্ন বিষয় সম্পর্কে তাৎক্ষণিকভাবে দেশবাসীকে অবহিত করার পাশাপাশি আমাদেরকে নানা তথ্য দিয়ে সহযোগিতা করে থাকি। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। মাইলস্টোন ট্র্যাজেডি শোককে শক্তিতে পরিণত করে নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদা রহমান। মাইলস্টোন ট্র্যাজেডির প্রথম বার্ষিকীতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিহতদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি ও স্মরণ সভায় এসব কথা বলেন তিনি।
সভায় স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বলেন, আহতদের চিকিৎসা পুনর্বাসন এবং প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য সরকার সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে। স্বজনদের দাবি, তদন্ত প্রতিবেদন প্রকাশ, দায়ীদের বিচার, নিহতদের কবর সংরক্ষণ এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পর্যাপ্ত ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে। ইন্টারিম গভর্নমেন্ট অনেক কথার ফুলঝুরি দিয়ে আমাদেরকে আশ্বস্ত করার চেষ্টা করছে, অনেক কিছু বলছে, অনেক প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু এই পর্যন্ত কোনো একটা প্রতিশ্রুতি তারা পালন করে নাই। এই কষ্টের মধ্যেও যে সাহসিকতা, সহমর্মিতা ও আত্মত্যাগের নিদর্শন সারা বিশ্ব দেখেছে তা ইতিহাসে বিরল। নিজের জীবনের ঊর্ধ্বে অন্যকে স্থান দিয়ে তাকে বাঁচাতে যাওয়ার মধ্যে যে অভাবনীয় আত্মত্যাগ বিশ্ববাসী সেদিন প্রত্যক্ষ করেছে, সকলের স্মৃতিতে রয়ে যাবে চির অম্লান হয়ে। মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের বিভীষিকাময় ঘটনায় নিহতদের স্মরণ করেছেন শিক্ষক, সহপাঠী ও অভিভাবকরা। স্কুলে দুর্ঘটনা কবলিত ভবনটির সামনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা। সকালে বিধ্বস্ত ভবনের সামনে বেদিতে নিহতদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়। বিএনসিসি ও স্কাউট সদস্যরা কুচকাওয়াজ ও সালাম প্রদর্শন করে। সেদিনে স্মৃতিচারণ করতে গিয়ে আবেগতাড়িত হয়ে পড়েন শিক্ষকরা। পরে নিহতদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। অংশ নেন স্কুলের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও কর্মচারীরা। নিহতদের পরিবারের প্রতি সহমর্মিতা জানানোর পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হয়। আমাদের যে নিষ্পাপ 28টা শিশু, 3জন শিক্ষক, 3জন অভিভাবক, 1জন আয়া, ঠিক এই জায়গায় অকালে মৃত্যু বলে ঢলে পড়েন। আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করার জন্য, তাদেরকে শ্রদ্ধা জানানোর জন্য আজকের এই ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করেছি। ছোট ছোট বাচ্চারা অনেক হতাহত হয়, আমাদের মিসরা আহত হন, নিহত হন, পুরো দেশের মানুষ দেখেছে। আমরা চাই এরকম দুর্ঘটনা যেন আর না হয়। ভারতের সরকার বিরোধী বিক্ষোভে ব্যাপক ধরপাকড় চালালো পুলিশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনের সামনে থেকে আটক করা হয় রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীকে। এছাড়াও জোর করে পুলিশ বাসে তুলে নেওয়া হয়েছে সমাজবাদী পার্টি নেতা অখিলেশ যাদব সহ বেশ কয়েকজন বিরোধী দলীয় নেতাকে। পরে অবশ্য নানা নাটকীয়তার পর তাদের ছেড়ে দেয়া পুলিশ। দলীয় নেতাকর্মীদের আটকের প্রতিবাদে ভারতের বিভিন্ন রাজ্যে বিক্ষোভ করছে কংগ্রেস। মাটিতে লুটিয়ে পড়া ভারতের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীর সাথে পুলিশের ধস্তাধস্তির এক পর্যায়ে রীতিমতো পাজাকুলে করে পুলিশ বাসে তোলা হয় এই রাজনীতিবিদকে। Democracy in India is happening right now. এর আগে দিল্লির লোককল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে থেকে জোর করে বিক্ষোভকারীদের সরানোর চেষ্টা করে পুলিশ, যার জেরে তৈরি হয় উত্তেজনা। একসময় পুলিশের সাথে হাতাহাতিতে জড়ায় বিরোধী দলীয় নেতাকর্মীরা। সেখান থেকেই তুলে নেওয়া হয় রাহুল গান্ধীকে। শুধু রাহুলই নয়, আটক করা হয় তার বোন প্রিয়াঙ্কা গান্ধীকেও। এছাড়া সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব সহ আরো বেশ কয়েকজন বিরোধী দলীয় নেতাকে আটক করে পুলিশ। যদিও নানা নাটকীয়তার পর তাদের ছেড়ে দেওয়া হয়। ছাত্রোं को कल जो किया वो एकदम गलत था। শিক্ষার্থীদের সাথে যা হয়েছে তা ভুল। তারা আমাদের সন্তান, আমাদের ভবিষ্যৎ। আমাদের শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে আমরা যখন আলোচনার দাবি জানালাম, সরকার তখন বন্দে মাতরম নিয়ে বিতর্ক শুরু করলো। तो ये कहते हैं कि हम वंदे मातरम की इज्जत में हम डिबेट फिर से कर रहे हैं। তরুণদের পার্লামেন্ট অভিমুখে পদযাত্রায় পুলিশের হামলার প্রতিবাদে এবং নরেন্দ্র মোদীর পদত্যাগের দাবিতে মঙ্গলবার বিকেলে কঠোর নিরাপত্তা বলয় উপেক্ষা করেই প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে অবস্থান নেন কংগ্রেস নেতারা। রাতভর ধর্নার লক্ষ্য ছিল তাদের। রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ও কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গের নেতৃত্বে এই প্রতিবাদ কর্মসূচিতে যোগ দেন কেরালার মুখ্যমন্ত্রী ও কর্ণাটকের মুখ্যমন্ত্রী সহ কংগ্রেসের অনেক শীর্ষ নেতা। পরিস্থিতি সামাল দিতে রাহুলের সাথে সাক্ষাৎ করে বিক্ষোভ বন্ধের আহ্বান জানান কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা জিতেন্দ্র সিং। তবে তার আহ্বান প্রত্যাখ্যান করে বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় কংগ্রেস। এমনকি সারা দেশের তরুণদেরও সরকার বিরোধী আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানান রাহুল। সরকারের আহ্বান প্রত্যাখ্যানের পরই শুরু হয় ধরপাকড়। এদিকে রাহুল গান্ধী সহ দলীয় নেতাকর্মীদের আটকের প্রতিবাদে ভারতের উত্তরপ্রদেশ, কর্ণাটক সহ বিভিন্ন রাজ্যে বিক্ষোভ করছে কংগ্রেস। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।
জিয়াউর রহমান হত্যা ১/১১ থেকে ২৪ জুলাই আন্দোলন পর্যন্ত বিভিন্ন মানবতা বিরোধী অপরাধে সেনা কর্মকর্তা মোজাফফরের সম্পৃক্ততা পেয়েছে তদন্ত সংস্থা। ১৬ বছর ধরে ১/১১ কুশীলব সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরীর সাথে ছিল যোগাযোগ। মানবতা বিরোধী অপরাধে ২৩ জুলাই তাকে হাজির করার নির্দেশ দেন ট্রাইব্যুনাল। সেদিনই তাকে গ্রেফতার দেখানো হতে পারে, তবে জিয়াউর রহমানকে হত্যার বিচার হবে সামরিক আদালতেই। বিচার যদি মিলিটারি লতে হয়, মার্শাল ল কোর্টে যদি হয়, তাকে সিভিল কোর্টেও যদি হয়, যেটা আগে এক্সিকিউশন হয়ে যাবে সেখানে শেষ হয়ে যাবে। যারা মিথ্যা তথ্য বা গুজব ছড়ায় তাদের সতর্ক করলেন প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। জানান, অপতথ্য সাইবার বুলিং নিয়ন্ত্রণে আইনজীবী প্যানেল গঠন করা হয়েছে। এ সপ্তাহে এর প্রজ্ঞাপন জারি হবে। সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি তুলে ধরতে আয়োজিত নিয়মিত প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, অপতথ্য ও সাইবার বুলিং সহ্য করবে না সরকার। ১৭ বছরের ফ্যাসিস্ট কাঠামো রাতারাতি পরিবর্তন সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। জানান, পুলিশ ও প্রশাসনে থেকে যারা গণ অভ্যুত্থানের সময় হত্যা ও অপরাধে জড়িত ছিল তাদের বিরুদ্ধে পর্যায়ক্রমে ব্যবস্থা নেওয়া হচ্ছে। উপদেষ্টা আরও জানান, কোনো মন্ত্রী ভালো পারফর্ম করতে না পারলে মন্ত্রিসভায় পরিবর্তন আনতে পারেন প্রধানমন্ত্রী। দপ্তর পুনর্বন্টন অথবা নতুন কাউকে দায়িত্বও দেয়া হতে পারে। আইনজীবী প্যানেল তৈরিতে কাজ করছে, যে প্যানেলটি আসলে এই ব্যাপারগুলোকে একটা জিনিসে ভয় পেতে হবে, আপনি আইন ভাঙতে পারেন না। এখন আমরা আইনের নামে নিপীড়ন চালাবো কিনা, এটা হচ্ছে প্রশ্ন। উত্তর হচ্ছে না। আইনি প্যানেল, লয়ার্স প্যানেল তৈরি হচ্ছে, তারা জনগণকে বুঝিয়ে জানিয়ে কনভিন্স করতে পারবেন যে আমরা যে ব্যবস্থা নিয়েছি এটা ন্যায্য ছিল এবং এটা জনগণের স্বার্থে। আমি বলছি এটা শুধু ডিসইনফরমেশন বা বুলিং সরকারের বিরুদ্ধে না, কোনো ব্যক্তিও যদি আক্রান্ত হন, তিনি যদি সেটার প্রতিকার চান, সেই ব্যাপারেও সরকার কাজ করবে। বিএনপি শুধু গণভোটকে অস্বীকার করছে এমন নয়, নিজেদের দেয়া ৩১ দফা থেকেও সরে এসেছে এমন অভিযোগ করেছেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। মঙ্গলবার বিকেলে নীলফামারীর জলঢাকায় সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে দলের পথসভায় এ অভিযোগ করেন তিনি। আখতার হোসেন বলেন, ২৪ গণ অভ্যুত্থানের পর রাষ্ট্র সংস্কারের জন্য গণভোটে অংশগ্রহণ করে ৭০% মানুষ মতামত দিয়েছিল, কিন্তু দুর্ভাগ্যের বিষয় সেই সংস্কারের গণভোটকে এখন আর মানা হয় না। এছাড়া জুলাই সনদ ও গণভোট যদি অবৈধ হয় তবে বিএনপি সরকারও অবৈধ, এমন মন্তব্য করেন এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম। এর আগে গণভোটের রায় বাস্তবায়ন, খুনিদের বিচারের দাবিতে একটি পদযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে অংশ নেন এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। বিএনপি শুধুমাত্র গণভোটকে অস্বীকার করছে, বিষয়টা এমন নয়। বিএনপি নিজেদের দেওয়া ৩১ দফার যে অঙ্গীকার, সেখান থেকেও তারা সরে আসছে। যদি গণভোট বাস্তবায়ন না করেন, জুলাই সনদ বাস্তবায়ন না করেন, আগামীর বাংলাদেশে বিএনপির এই গাদ্দার রাজনীতির হবে ইনশাআল্লাহ। নারায়ণগঞ্জ শহরের হাজীগঞ্জ এলাকায় স্থাপিত দেশের প্রথম জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। ভোরে আগুন দেওয়া হলেও বিকেলে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরবর্তীতে ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, তবে এ ঘটনায় স্মৃতিস্তম্ভের কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছেন তারা। স্থানীয়রা বলছেন, স্মৃতিস্তম্ভের পাশে একটি পুলিশ বক্স রয়েছে, এরপরেও এমন অগ্নিকাণ্ডের ঘটনা খুবই দুঃখজনক। এদিকে জড়িতদের শনাক্ত করতে আশপাশের সড়ক ও এলাকার সিসিটিভির ফুটেজ সংগ্রহ করছে পুলিশ। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে তারা। কয়েকদিনের টানা বৃষ্টি আর উজানের ঢলের পানিতে তলিয়ে আছে কয়েক জেলার নিম্নাঞ্চল। রাস্তাঘাট ডুবে যাওয়ায় ও বাড়িঘরে পানি ঢোকায় ভোগান্তিতে বাসিন্দারা। আমন ধানের বীজতলা সহ বিভিন্ন ফসল ডুবে থাকায় দুশ্চিন্তায় কৃষক। বর্ষায় কয়েক জেলায় বেড়েছে নদী ভাঙনের তীব্রতাও। এদিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, ভারী বৃষ্টি ও উজানের ঢলে রংপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগের নদী সংলগ্ন নিম্নাঞ্চলে কোথাও কোথাও স্বল্পমেয়াদী বন্যা দেখা দিতে পারে। পাহাড়ি ঢলের পানিতে তলিয়ে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার খারনই, নাজিরপুর ও রংছাতি ইউনিয়নের অন্তত 15টি গ্রাম। ডুবেছে রাস্তাঘাট, পানি ঢুকেছে বাড়িঘরেও। নিচু এলাকার রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছে বাসিন্দাদের। ঢলের পানির তোড়ে বিভিন্ন স্থানে ভেঙেছে সড়ক, ডুবেছে আমন ধানের বীজতলা। চাষাবাদ নিয়ে দুশ্চিন্তায় কৃষক। বাড়ি ঘরে পানি উঠতে গেছে, রান্না বাড়ি নাই, এরপরে মনে করেন এই জ্বালা টালা যা পালাইছিলাম সব ক্ষয়ক্ষতি নষ্ট হয়েছে। নদী বাড়ি আমার একটা ভেঙে গেছে,
রাস্তা ভেঙে গেছে, গরু বড় পানি, গরু রাস্তায় নাই, পুকুরে মাছ টাছ সব বাসায় গেছে। নতুন করে ভারী বৃষ্টি না হয় শেরপুরের নদ নদীর পানি কিছুটা কমেছে। ঝিনাইগাতি বাজার সহ প্লাবিত নিম্নাঞ্চল থেকে নেমেছে পানি। শেরপুর নালিতাবাড়ি গাজীরখামার সড়ক পানিতে ডুবে থাকায় এখনো যান চলাচল বন্ধ। সোমবারের আকস্মিক ঢলে ভেসে গেছে অনেক ঘেরের মাছ। তিস্তার পানিতে তলিয়ে আছে গঙ্গাচড়া, কাউনিয়া ও পীরগাছার নিচু এলাকা ও চরাঞ্চল। অনেক এলাকায় বাড়িঘরেও উঠেছে পানি, তলিয়েছে রাস্তাঘাট ও ফসল। গঙ্গাচড়ার নোহালী ব্রিক বাজার, মিনার বাজার ও ছাওলা সহ বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে ভাঙন। জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড। জমি জায়গা যা সব আমাদের গেছে, কিন্তু আমরা যে বাড়িটা করে আসি এই বাড়িও আমাদের থাকবে না। যত দ্রুত সম্ভব সরকারের কাছে আমাদের আবেদন, সরকারের কাছে আমাদের অনুরোধ, আমাদের যেন রক্ষা করে। এই আমি বাড়ি ভাঙবার হলো 6 মাস, আবার যদি বাড়ি ভাঙি এই টাকা পয়সা আমি কোথায় পাবো? এদিকে টানা বৃষ্টি আর স্বাভাবিকের চেয়ে বেশি উচ্চতার জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে ঝালকাঠির নলছিটি, কাঠালিয়া ও রাজাপুর উপজেলার নদী তীরবর্তী নিচু এলাকা। ডুবেছে সবজিসহ বিভিন্ন ফসল। দেশের শিক্ষার্থীরা মাদক আর ডিভাইসে আসক্ত হয়ে পড়ছে। খেলাধুলার মাধ্যমে এর সমাধান হতে পারে। সেই সাথে শিক্ষকদেরও ক্লাসে নজরদারি বাড়ানো উচিত বলে মনে করেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। বিকেলে রাজধানীর মিরপুরে প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। জানান, যেসব শিক্ষক সময় মতো স্কুলে যান না এবং পাঠদানে মনোযোগী নন তাদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা শিক্ষা অফিসারদের স্কুলে মনিটরিং বাড়ানোর নির্দেশ দেন মন্ত্রী। আগামী 9 আগস্ট থেকে সারা দেশে প্রাইম মিনিস্টার্স গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হচ্ছে বলে জানান তিনি। আমাদের স্কুলগুলিতে টিচাররা যাচ্ছে, কেন আমাদের শিক্ষার্থীরা শিখবে না? Why not? আচ্ছা, শিক্ষকদের কি কোনো দায়িত্ব নেই যে আমি শিক্ষকতা করছি, একটা সম্মানিত পোস্টে আছি, আমার এখানে আমার শিক্ষার্থীরা তারা পড়তে পারছে না, এটা কি তাদের দৃষ্টিতে আসে না? প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খুনি মোজাফফর হোসেনকে এতদিন কারা আশ্রয় দিয়েছিল তা দ্রুত খতিয়ে দেখার দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। যুবদলের এক আলোচনা ও দোয়া অনুষ্ঠানে তিনি কথা বলেন। সকালে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ সভাপতি জাকির হোসেন নান্নুর আত্মার মাগফিরাত কামনায় এই দোয়া ও মোনাজাত অনুষ্ঠানের আয়োজন করে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক পরিকল্পনার কথাও তুলে ধরেন। তিনি জানান, চক্রান্ত চলছে, তাই নেতাকর্মী সহ দেশের সবাইকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান রুহুল কবির রিজভী। 45 বছর ওই লোক কোথায় ছিল? মেজর মুজাফফর কিভাবে আসতে পারল? নিশ্চয়ই যারা তাকে আশ্রয় দিচ্ছেন এর আন্তর্জাতিক আশ্রয়দাতা আছে, দেশের ভিতরে আশ্রয়দাতা আছে। 17 বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। কারা? ট্রাভেল এজেন্সি খাতকে আরো স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সদস্য বান্ধব সংগঠন হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেছে আটাব ও গণতান্ত্রিক ঐক্যজোট। সংগঠনের আসন্ন নির্বাচনকে সামনে রেখে রাজধানীর পুলিশ কনভেনশন হলে আয়োজিত মতবিনিময় সভায় নিজেদের নির্বাচনী অঙ্গীকার তুলে ধরেন জোটের নেতারা। সভায় নেতারা বলেন, ট্রাভেল এজেন্সি খাতের ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা, সুশাসন নিশ্চিত, ডিজিটাল সেবা সম্প্রসারণ এবং সদস্যদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করবেন তারা। এ সময় উপস্থিত সদস্যদের মতামত গ্রহণের পাশাপাশি নির্বাচনের সমর্থন কামনা করেন জোটের নেতারা। সাভারে অটোরিকশা চুরির সন্দেহে পিটুনিতে এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে নিহত আবুল খায়েরের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করলে অভিযুক্তদের গ্রেফতার করা হয়। এর আগে সোমবার দুপুরে সাভার পৌরসভার উলাইল এলাকার একটি অটোরিকশা গ্যারেজে ওই যুবককে পিটুনি দেওয়া হয়। গুরুতর অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক আবুল খায়েরকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ। এদিকে নিহতের স্বজনদের দাবি, মানসিক ভারসাম্যহীন ছিলেন আবুল খায়ের। হঠাৎ
তেল সংকটের গুজবে নাটোরের পেট্রোল পাম্পে মোটরসাইকেল চালকদের ভিড় দেখা গেছে। মঙ্গলবার রাতে শহরের হাফ রাস্তা পেট্রোল পাম্পে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তেল সংগ্রহ করতে দেখা যায় চালকদের। তবে জ্বালানি তেলের কোনো সংকট নেই বলে জানিয়েছে পাম্প কর্তৃপক্ষ। চালকরা জানান, প্রতিদিনের মতো অল্প পরিমাণ তেল নেওয়ার উদ্দেশ্যেই এসেছিলেন তারা, কিন্তু ভিড়ের কারণে পরিস্থিতি পাল্টে যায়। এদিকে জেলায় জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে এবং সরবরাহ ব্যবস্থা সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। তাই কোনো ধরনের গুজব বা বিভ্রান্তিকর তথ্যের ভিত্তিতে অতিরিক্ত জ্বালানি তেল ক্রয় বা মজুদ না করার আহ্বান জানিয়েছেন জেলা প্রশাসক। এই ছিল সব খবরের এখনকার আয়োজনে। এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ।